এই পৃথিবীতে আমার মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নেই। অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, তবে মুক্তির একটি পথ আছে। এক ছিল সুন্দর রাজ্য। সেই রাজ্যের রাজা বিক্রম সেনের একমাত্র কন্যা ছিল রাজকুমারী চন্দ্রলেখা। সে যেমন সুন্দরী ছিল তেমনই অহংকারীও ছিল। একদিন রাজকুমারী ও তার সখীরা রাজপ্রাসাদের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে স্নান করছিল। নদীর স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখে রাজকুমারী চন্দ্রলেখা মুগ্ধ হয়ে বলল, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই পৃথিবীতে আমার মতো সুন্দরী আর কেউ আছে কি না? আমি যখন নিজের মুখের দিকে তাকাই তখন মনে হয় দেবলোকের অপ্সরারাও আমার সামনে দাঁড়াতে ভয় পাবে। আমার চোখের দিকে তাকালে, আমার চুলের দিকে তাকালে, আমার মুখের দিকে তাকালে সবাই মায়ায় পড়ে যাবে। সুতরাং আমি সত্যিই বিশ্বাস করি এই পৃথিবীতে আমার মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নেই। রাজকুমারী, রূপ নিয়ে এত অহংকার করা ভালো নয়। সৌন্দর্য চিরদিন থাকে না। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। মানুষকে তার হৃদয়ের জন্য মনে রাখা হয়, সৌন্দর্যের জন্য নয়। হৃদয়? মানুষের হৃদয় কে দেখে? মানুষ তো মুখই দেখে। একজন সুন্দরী মানুষ যেখানে যায় সবাই তার প্রশংসা করে, আর একজন সাধারণ মানুষকে কেউ ফিরেও দেখে না। তাই এসব উপদেশ আমাকে দিও না। তবুও বলবো রাজকন্যা, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। আমি রাজকুমারী চন্দ্রলেখা। আমার পতন ঘটানোর ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। দেবতা হোক বা মানুষ, কেউ আমার কাছ থেকে আমার গর্ব কেড়ে নিতে পারবে না। ঠিক তখনই রাজা বিক্রম সেন সেখানে এসে পৌঁছালেন। কিছুক্ষণ চুপচাপ সব কথা শুনে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, চন্দ্ররেখা, আমি বহুদিন ধরে তোমার মুখে এসব কথা শুনছি। তুমি কেন নিজের সৌন্দর্য নিয়ে এত অহংকার করো? কেন তুমি বারবার ভুলে যাও যে মানুষ তার রূপ দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বড় হয়? পিতা, কারণ আমার অহংকার করার মতো জিনিস আছে। আমি সুন্দরী, আমি রাজকন্যা, আমি সবার থেকে আলাদা। একজন সাধারণ মানুষের সঙ্গে আমার তুলনা হয় না। এটা বোঝো পিতা। কন্যা, তুমি ভুল করছো। রাজকুমারী হওয়া, সুন্দর হওয়া কিংবা ধনী হওয়া মানুষের প্রকৃত পরিচয় নয়। মানুষের প্রকৃত পরিচয় হলো তার ব্যবহার। যে মানুষ অন্যকে সম্মান করতে জানে না, সে যত বড়ই হোক একদিন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। পিতা, আপনি সব সময় একই কথা বলেন, কিন্তু আমি যা দেখেছি তাতে মানুষ সুন্দর মানুষকেই সম্মান করে। কেউ গরিবকে মনে রাখে না, কেউ কুৎসিত মানুষকে গুরুত্ব দেয় না। তুমি এখনো পৃথিবীকে চিনতে শেখোনি কন্যা। একদিন তুমি বুঝবে, রূপের গর্ব যত দ্রুত আসে তত দ্রুত চলে যায়, কিন্তু ভালো চরিত্র মানুষের সঙ্গে সারা জীবন থাকে। সেই দিন যদি কখনো আসে তখন দেখা যাবে, কিন্তু আজ আমি আমার কথাতেই বিশ্বাস করি। কন্যা, আমি শুধু প্রার্থনা করি সেই শিক্ষা যেন তোমার জন্য খুব কঠিন না হয়। কয়েকদিন পরে রাজকুমারী চন্দ্রলেখা তার সখীদের নিয়ে জঙ্গলে বেড়াতে গেল। হাসতে হাসতে গল্প করতে করতে তারা গভীর জঙ্গলের ভেতরে চলে গেল। হঠাৎ তারা একটি বিশাল বটগাছের সামনে এসে পৌঁছালো। সেখানে একজন বৃদ্ধ সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। সাধুকে দেখে চন্দ্রলেখা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওই মানুষটাকে দেখো, কি অদ্ভুত চেহারা! মনে হচ্ছে বহু বছর ধরে নিজের মুখটাও দেখেনি। রাজকুমারী, উনি একজন সাধু। উনাকে অপমান করবেন না। আমি অপমান করছি না, আমি শুধু সত্য কথা বলছি। দাঁড়া, সাধুর মজা নিচ্ছে। এই বৃদ্ধ, তুমি কি কখনো আয়নায় নিজের মুখ দেখেছ? তোমাকে দেখলে তো মনে হয় জঙ্গলের পশুরাও ভয়ে ছুটে পালাবে। ধীরে ধীরে সাধু চোখ খুললেন। রাজকুমারী, মানুষের বাহ্যিক রূপ দেখে বিচার করতে নেই। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের হৃদয় চিরস্থায়ী। হৃদয়? সবাই আজকাল হৃদয়ের কথাই বলে, অথচ কেউ হৃদয় দেখতে পায় না। মানুষ যা দেখে সেটাই সত্যি,
আর সত্যি হলো আমি সুন্দরী আর তুমি কুৎসিত। রাজকুমারী, যে রূপ নিয়ে আজ তুমি এত অহংকার করছো, যদি এই রূপ সৌন্দর্য তোমার না থাকে, যদি আমি কেড়ে নেই, তখন কি হবে? অসম্ভব। আমার রূপ কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। সেই জায়গায় আপনি 2 টাকার সাধু হয়ে আমার রূপ কেড়ে নেবেন? অসম্ভব। রাজকুমারী চন্দ্রলেখার এরূপ কথা শুনে সাধুর চোখ হঠাৎ কঠোর হয়ে উঠল। তিনি রেগে গিয়ে বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তুমি শুধু নিজের সৌন্দর্য দেখেছ, অন্যকে অপমান করছো। তাই আজ তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি কোনো দিন ভুলতে পারবে না। হঠাৎ চারপাশে প্রবল ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। পাশে সখীরা ভয়ে পড়ে গেল, কিন্তু রাজকুমারী চন্দ্রলেখা তখনও সেখানে অহংকারের সহিত দাঁড়িয়ে রইল। শোনো রাজকুমারী চন্দ্রলেখা, আজ থেকে তুমি তোমার রূপের গর্ব হারাবে, কারণ তুমি একটি কালো কাকে পরিণত হবে। মানুষ তোমাকে ঘৃণা করবে, তাড়িয়ে দেবে, অপয়া বলে দূরে সরিয়ে রাখবে। যাদের তুমি একসময় তুচ্ছ ভাবতে, তাদের দয়ার ওপর নির্ভর করেই তোমাকে বাঁচতে হবে। আপনি কি ভাবলেন আমি ভয় পড়ে গেছি? আমি আপনার কাছে ক্ষমা চাইব? আরে আপনি 2 টাকার সাধু, আপনি আমার কিছুই করতে পারবেন না। আর আপনার অভিশাপে আমার কিছুই হবে না। রাজকুমারীর কথা শেষ হতে না হতেই হঠাৎ করে রাজকুমারী একটা কালো কাকে পরিণত হলো। সারা শরীর কালো পালকে ঢেকে আছে। নিমেষের মধ্যে কেমন যেন তার সৌন্দর্য হারিয়ে গেল। তখন চন্দ্রলেখা বুঝতে পারলো সাধু বাবার ক্ষমতা। তখন সে কান্না শুরু করে সাধু বাবাকে বলল, না না সাধু বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে বাঁচান। আমি মানুষ থাকতে চাই, আমি কাক হয়ে থাকতে চাই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজকুমারীর কথা শুনে সাধুর মুখ কিছুটা নরম হলো। সে বলল, অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, তবে মুক্তির একটি পথ আছে। বলুন গুরুদেব, আমি সব করব, শুধু আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। যেদিন কোনো মানুষ তোমার সঙ্গে কোনো স্বার্থ ছাড়া কথা বলবে, তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তোমার বাহ্যিক রূপ নয়, তোমার হৃদয়কে ভালোবাসবে, সেদিন তোমার অভিশাপ ভেঙে যাবে। কিন্তু সাধু বাবা, একটা কাককে মানুষ কিভাবে ভালোবাসবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে? আমাকে দেখলেই তো মানুষ ছি ছি করে তাড়িয়ে দিবে। আপনি দয়া করে অন্য কোনো একটা পথ বেছে দিন আমাকে। আমার কিছু করার নেই। তোমার অহংকার তোমাকে আজকে এই পরিণতিতে ফেলেছে, সুতরাং এখন তো ফল ভোগ করতেই হবে। এখান থেকে যাও এবং মুক্ত হওয়ার চেষ্টা করো। এই কথা শুনে রাজকুমারী চন্দ্রলেখা কাক হয়ে দুঃখে ভরা মন নিয়ে সেখান থেকে চলে গেল। যে রাজকন্যা এক সময় সোনার থালায় খাবার খেত, শত শত দাসী দাস তার সেবায় নিয়োজিত থাকতো, আজ সে একটি কালো কাক হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার আর কোনো থাকার রাজপ্রাসাদ নেই। একদিন সকাল থেকে না খেয়ে উঠতে উঠতে সে একটি গ্রামের কাছে এসে পৌঁছালো। এক বৃদ্ধা উঠোনে চাল শুকোচ্ছিলেন। ভীষণ ক্ষুধায় কাতর চন্দ্রলেখা নিচে নেমে কয়েকটা চাল খাওয়ার চেষ্টা করতেই বৃদ্ধা চিৎকার করে উঠলেন, দূর হও অপয়া কাক! সারাদিন মানুষের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, খাবার চুরি করে, আবার সাহস করে আমার উঠোনে নেমেছ? যা এখান থেকে, আমার চোখের সামনে যেন তোকে না দেখি। বৃদ্ধা লাঠি নিয়ে তেড়ে এলেন। চন্দ্রলেখা ভয়ে উড়ে পালালো। একটা শুকনো গাছের ডালে বসে সে কাঁদতে লাগলো। এটাই কি সেই পৃথিবী যাকে আমি এত সহজ মনে করতাম? এটাই কি সেই অপমান যেটা আমি এক সময় অন্যদের দিতাম? আজ একটা মুঠো খাবারের জন্য আমাকে মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে। অথচ আমি কখনো ভাবিনি যাদের আমি তুচ্ছ করতাম তাদের জীবন কত কঠিন হতে পারে। একদিন কাকটি মন খারাপ করে গভীর জঙ্গলের ভেতরে এক গাছের ডালের ওপর বসে রইল। সেখানে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল অরিন্দম। সারাদিন কাঠ কেটে সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল।
সে নিজের খাবারের পোটলা খুলে খেতে যাবে, এমন সময় তার চোখ পড়ল গাছের ডালে বসে থাকা সেই কাকটির দিকে। আরে, তুমি ওই গাছের ডালে বসে আছো? অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার দিকে তাকিয়ে আছো। মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। এসো, ভয় পেও না। আমার কাছে খুব বেশি খাবার নেই, কিন্তু যা আছে তার থেকে তোমাকেও কিছু দেব। ক্ষুধা তো মানুষ আর পাখি দেখে আসে না, ক্ষুধা সবার লাগে। চলে এসো ভাই। কাকটি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। কি হলো, নিচে নামছো না কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে দেখে আমার মায়াই লাগছে। সারাদিন জঙ্গলে খাবারের জন্য ঘুরে বেড়াও, জীবনটা নিশ্চয়ই খুব কষ্টের। অরিন্দমের এরকম মায়া জড়িত কথা শুনে হঠাৎই কাকটি কথা বলে উঠল। তুমি সত্যি আমাকে খাবার দেবে? কাকের মুখ থেকে কথা শুনে অরিন্দম চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। হে বাবা, আমি কি ঠিক শুনলাম? তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এ তো অবিশ্বাস্য। আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু কথা বলা কাক কখনো দেখিনি। আমাকে দেখে কি তোমার ভয় করছে? একটুও না, বরং তোমাকে দেখে আমার মনে আরো বেশি কৌতূহল হচ্ছে। এসো, কাছে এসো। অরিন্দমের এরূপ কথা শুনে কাক ধীরে ধীরে নিচে নেমে এলো এবং সে বলল, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। সবাই আমাকে দেখলেই তাড়িয়ে দেয়, কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ লাঠি নিয়ে ধাওয়া করে, কিন্তু তুমি আমাকে নিজের হাতে খাবার খেতে ডাকছো কেন? কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে কেউ অপ্রয়োজনীয় নয়। মানুষ হোক, পশু হোক কিংবা পাখি, সবারই বেঁচে থাকার অধিকার আছে। আমি ছোটবেলা থেকে শিখেছি যে ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে, তাই আমি কাউকে দূরে ঠেলে দিতে পারি না। তুমি জানো, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর মনে হচ্ছে কেউ আমাকে ঘৃণা নয়, সম্মান দিয়ে কথা বলছে। তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? আমার বন্ধু হওয়ার জন্য রাজা হওয়ার দরকার নেই, ধনী হওয়ার দরকার নেই, শুধু ভালো হৃদয় থাকলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও তোমার বন্ধু। সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন অরিন্দম জঙ্গলে আসতো আর কাকটির জন্য খাবার নিয়ে আসতো। মনের আনন্দে দুজন মিলে খেত এবং গল্প করত। এভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু কাকটির আর রাজকুমারী রূপে ফিরে আসা হচ্ছে না। কারণ শর্ত অনুযায়ী যখনই সে কারোর কাছ থেকে নিঃস্বার্থভাবে স্নেহভরা আদর এবং ভালোবাসা পাবে, তখনই সে মানুষ রূপে ফিরে আসবে। কিন্তু সেই শর্ত কাউকে আগে থেকে বলাও যাবে না। একদিন হঠাৎ অরিন্দম জঙ্গলের মধ্যে একটা বিশাল কাঠ কাটছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি বড় বিষধর সাপ ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসতে লাগলো। উপর থেকে কাকটি দেখে আতঙ্কিত হয়ে উঠল। অরিন্দম, সাবধান, তোমার পেছনে সাপ। অরিন্দম, শুনতে পাচ্ছ? তোমার ঠিক পেছনে একটা বিষধর সাপ চলে এসেছে। কিন্তু অরিন্দম এতটাই মনোযোগ দিয়ে কাঠ কাটছিল যে সে কিছুই শুনতেই পেল না। না, আর এক মুহূর্ত দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। এক মুহূর্ত দেরি না করে কাকটি উড়ে গেল এবং সাপটি যখন ছোবল মারতে যাচ্ছিল, ঠিক তখনই কাকটি তার ধারালো চোঁচ দিয়ে সাপের মাথায় জোরে আঘাত করলো। সাপটি ব্যথায় ছটফট করতে করতে শেষ পর্যন্ত সেখান থেকে ভয় পেয়ে ঝোপের মধ্যে পালিয়ে গেল। ততক্ষণে অরিন্দম সবকিছু দেখে ভয় পড়ে গেল। একি, এই সাপটা এখানে কোথা থেকে এলো? আর কাক ভাই, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিলে কেন? তুমি আমার বন্ধু অরিন্দম, তোমার কোনো বিপদ আমি চোখের সামনে দেখতে পারবো না। কাকের মুখ থেকে কথাটি শোনার পর অরিন্দমের চোখে জল চলে এলো। বন্ধু, আজ তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, তুমি প্রমাণ করে দিয়েছো যে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। আমি জানি না পৃথিবীতে আর কেউ আমার জন্য এতটা করতো কিনা। তুমি আমার বন্ধু অরিন্দম, তোমার কোনো বিপদ আমি চোখের সামনে দেখতে পারবো না। এই কথা শুনে অরিন্দম ধীরে ধীরে কাকটিকে তার নিজের দুই হাতে তুলে নিল। না বন্ধু, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি কাক হও, পাখি হও বা অন্য কিছু হও,
আমার কাছে তোমার মূল্য কখনো কমবে না। এই বলে সে কাকটিকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরলো। ঠিক তখনই চারিদিকে এক অদ্ভুত সোনালী আলো ছড়িয়ে পড়তে শুরু করলো। কয়েক মুহূর্ত পরে আলো মিলিয়ে যেতেই অরিন্দম বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার দুই হাতের মধ্যে আর কোনো কাক নেই, সেখানে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী এক রাজকুমারী। এটা কিভাবে সম্ভব? তুমি কে? আমি রাজকুমারী চন্দ্রলেখা। রাজকুমারী চন্দ্রলেখা? তাহলে তুমি কি এতদিন সেই কাক রূপে ছিলে? হ্যাঁ অরিন্দম, আজ আর তোমার কাছে কিছু লুকিয়ে রাখবো না। আমি একসময় ভীষণ অহংকারী ছিলাম। নিজের সৌন্দর্য আর রাজকীয় ক্ষমতা নিয়ে এত গর্ব করতাম যে সাধারণ মানুষকে তুচ্ছ মনে করতাম। একদিন এক সাধু বাবা আমার অহংকার দেখে আমাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেদিন কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়া আমাকে সত্যিকারের স্নেহ আর ভালোবাসা দিয়ে স্পর্শ করবে, সেদিনই আমি আমার আসল রূপ ফিরে পাব। ও, এই ব্যাপার নাকি? এখন তুমি হঠাৎ রাজকুমারী কি করে হলে ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ অরিন্দম, আজ তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসাই আমাকে মুক্ত করেছে, আমার মন জয় করেছে। আমি তোমাকে একটি কথা বলতে চাই অরিন্দম। হয়তো এই কথা বলার সাহস আমার আগে কখনো ছিল না। কি কথা রাজকুমারী? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার রূপের জন্য নয়, তোমার ধন সম্পদের জন্য নয়, তোমার সুন্দর হৃদয়ের জন্য। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি কি বলছেন রাজকুমারী? আমি একজন সামান্য কাঠুরে। আমার না আছে রাজপ্রাসাদ, না আছে ধন সম্পদ। আমি কিভাবে আপনার মতো একজন রাজকুমারীকে বিয়ে করার কথা ভাবতে পারি? কিছুক্ষণ নীরব থাকার পর চন্দ্রলেখা আবার বলল, একজন মানুষের প্রকৃত পরিচয় তার কাজে নয়, তার সম্পদে নয়, তার হৃদয়ে। আর তোমার হৃদয়ের মতো সুন্দর হৃদয় আমি আজ পর্যন্ত কারুর দেখিনি। কিন্তু রাজা মহারাজারা কি এই সম্পর্ক মেনে নেবেন? চন্দ্রলেখা আবেগ ভরা চোখে তার দিকে তাকিয়ে রইল। আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি তোমার কাছ থেকে। আজ আমি আর সেই অহংকারী রাজকুমারী নই। আমার পিতা যদি জানতে পারেন তোমার জন্য আমার এই পরিবর্তন, তখন পিতা অবশ্যই তোমাকে মেনে নিবে। এরপর রাজকুমারী চন্দ্রলেখা কাঠুরে অরিন্দমকে রাজসভায় নিয়ে গেলেন এবং রাজকুমারী তার পিতা বিক্রম সেনকে সবকিছু বলতে রাজামশাই অরিন্দমকে বলল, অরিন্দম, মানুষের আসল পরিচয় তার ধন সম্পদ বা বংশে নয়, তার চরিত্রে। তুমি একজন সাধারণ কাঠুরে হয়েও আমার কন্যার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছ। তুমি তাকে শুধু অভিশাপ থেকে মুক্ত করোনি, তাকে একজন ভালো মানুষ হতেও সাহায্য করেছ। এমন একজন সৎ, সাহসী এবং দয়ালু যুবকের হাতে আমার কন্যাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মহারাজ, আমি একজন সাধারণ কাঠুরে। রাজকুমারীর ভালোবাসা পাওয়ার কথা আমি কখনো কল্পনাও করিনি। তবে আমি প্রতিজ্ঞা করছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাকে সম্মান, ভালোবাসা এবং সুখ দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ থেকে তোমাদের সম্পর্ক আমি আনন্দে মেনে নিলাম। রাজ্যের সকলকে সাক্ষী রেখে ঘোষণা করছি, খুব শীঘ্রই রাজকুমারী চন্দ্রলেখা এবং অরিন্দমের বিবাহ অনুষ্ঠিত হবে। রাজপ্রাসাদে উৎসবের আয়োজন শুরু হয়ে গেল। কয়েকদিন পর রাজ্যের সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে রাজকুমারী চন্দ্রলেখা ও অরিন্দমের বিবাহ সম্পন্ন হলো। সেই দিন থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। ছোট্ট বন্ধুরা, এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার নাম দিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমার নামটা কমেন্ট করে যেও।